কিছুদিন আগেই সোনি পিকচার্সের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি রামায়ণের অফিসিয়াল ট্রেলার। এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই এই সিনেমা ঘিরে হইচই পড়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এই ট্রেলারে রাম রাবণ সীতার কাহিনী ছাড়াও আরো একটা বিষয় মানুষের বেশ নজর কেড়েছে, আর সেটা হলো এই সিনেমায় ব্যবহৃত বিভিন্ন স্টাইলের মুকুট। রণবীর কাপুরের মাথায় রামের মুকুট থেকে শুরু করে ইয়াশের মাথায় থাকা রাবণের মুকুট, এই সবকটা মুকুট নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা একদম তুঙ্গে। অনেকে বলছেন রামায়ণ সিনেমাটি ভারতের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে, অনেকে আবার রামায়ণের যুগে মুকুটের ট্রেডিশন নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু এখন প্রশ্নটা হলো, ভারতে এই মুকুটের ট্রেডিশনটা কিভাবে শুরু হয়েছিল, কতটা রিচ হেরিটেজ রয়েছে ভারতের মুকুটের, ভারতের সব রাজাই কি এরকম মুকুট পরতেন? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ভারতের এই মুকুটের ইতিহাসটাই বিস্তারিত। ভারতের বড় বড় রাজপরিবারগুলোর মধ্যে মুকুট ব্যবহারের ট্রেডিশনটা মোটামুটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2300 বছর আগে, মোটামুটি মৌর্য সাম্রাজ্যের সময়কালে। মৌর্য যুগের আগে রাজাদের মাথায় সেরকম ট্রেডিশনাল বা কোন রকম কিরিট বা মুকুট রাখার চল ছিল না। সেই সময় রাজারা মাথায় উষ্ণিস নামের একটা বিশেষ জিনিস ব্যবহার করতেন। তবে মৌর্য যুগ আস্তে আস্তে ভারতে শুরু হয় কিরিট মুকুটের ব্যবহার। গুপ্ত যুগেও সেই ট্রেডিশন একইভাবে চালু ছিল। তবে শুধু মৌর্য গুপ্ত যুগেই নয়, রামায়ণের ত্রেতা যুগেও রাজার মাথায় মুকুট ব্যবহারের বর্ণনা রয়েছে বেশ কিছু সমসাময়িক কাব্যগ্রন্থে। পুরাণ অনুযায়ী অযোধ্যার রাজা হিসেবে শ্রীরামচন্দ্রের অভিষেকের সময় কুলগুরু বশিষ্ঠ তার মাথায় রত্নখচিত দিব্য মুকুট পরিয়ে দিয়েছিলেন। অন্যদিকে লঙ্কার রাজা রাবণের 10 মাথার 10টা স্বর্ণ মুকুট থাকার বর্ণনা রয়েছে। রাম রাবণের যুদ্ধের সময় শ্রীরামের বাণে রাবণের মাথার মুকুট মাটিতে লুটিয়ে পড়ার বিবরণও পাওয়া যায়। তবে ত্রেতা যুগে যে সমস্ত মুকুট ব্যবহার করা হতো সেগুলো মৌর্য বা গুপ্ত যুগের মুকুটের তুলনায় ছিল অনেকটাই অন্য রকম। দক্ষিণ ভারতের গল্পটা আবার একটু আলাদা। সাউথ ইন্ডিয়ার 3 প্রধান রাজবংশের রাজাদের পরিচয় কোনোদিনই মুকুট ছিল না, বরং তাদের পরিচয় ছিল তাদের রাজকীয় প্রতীক সেনগোল, আর মুকুট হিসেবে তারা ব্যবহার করতেন কিরিট মুকুট। এই মুকুটগুলো ছিল অসম্ভব রকমের ডিটেইলড এবং কারুকাজ দিয়ে ঠাসা। তবে ভারতীয় মুকুটের ডিজাইনের সব থেকে বড় পরিবর্তনটা আসে মধ্যযুগে বা মিডিভাল এরায়। এই সময় থেকে মুকুটের জায়গা নিতে শুরু করে রাজকীয় পাগড়ি এবং তার সাথে যুক্ত হওয়া নানা রত্ন। রাজপুত রাজাদের কথা মনে পড়লে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা রাজকীয় পাগড়ির ছবি। এই রাজারা তাদের পাগড়ির উপর স্পেশাল টাইপের একটা ব্যান্ড পরতেন, যার উপর প্রচুর রত্ন লাগানো থাকতো। এই বিশেষ ব্যান্ডটাকে বলা হতো সারপেজ। শিখ রাজাদের আমলে আবার পাগড়িতে সারপেজের বদলে শুরু হয় কলগি পরার ট্রেডিশন। শিখ মহারাজা রঞ্জিত সিং তার পাগড়িতে সম্পূর্ণ পালকের তৈরি রত্নখচিত কলগি ব্যবহার করতেন। অন্যদিকে হায়দ্রাবাদের নিজামদের কথা উঠলে তাদের হীরের তৈরি ঝলমলে সারপেজের কথা তো বলতেই হয়। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের এই সমস্ত রাজবংশের এই মুকুটের ট্রেডিশন ধীরে ধীরে শেষ হয়ে গেলেও ভারতের একটা রাজবংশ এখনো তাদের এই ট্রেডিশনটাকে বাঁচিয়ে রেখেছে। তারা হলেন আজকের মাইসোরের ওয়াদিয়ার রাজবংশ। এই ওয়াদিয়ার রাজপরিবার আজও দশেরার সময় তাদের সেরিমোনিয়াল সোনার মুকুট জনসমক্ষে প্রদর্শন করেন। বর্তমানে এটাই ভারতের লিভিং রয়্যাল ক্রাউন ট্রেডিশনগুলোর মধ্যে অন্যতম। তাই পরের বার যখন আপনারা রামায়ণের ট্রেলারে বা অন্য কোনো সিনেমায় কোনো মুকুট দেখবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ ওই একটা মুকুটের পিছনে লুকিয়ে রয়েছে আমাদের দেশের 2000 বছরেরও বেশি পুরনো রাজকীয় ইতিহাস, কালচার এবং ক্রাফটম্যানশিপের গল্প। ভারতের মুকুটের ইতিহাসটা জেনে আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় রামায়ণ ছবির ট্রেলারে ভগবান রামের মাথায় যে মুকুট দেখানো হয়েছে সেটা আমাদের ট্রেডিশনের সঙ্গে সঠিকভাবে জাস্টিস করতে পেরেছে? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।